ভয় পাবি না একদম। এই সাপ তোর কিছুই করতে পারবে না, বরং তোকে অভ্যর্থনা জানাতে এসেছে। আলবি হিসিয়ে উঠল। কোন শালা এমন উদ্ভট কথাগুলো বলেছে একটু দেখতে ইচ্ছে করলো, কিন্তু এই সাপের জন্য 1 ইঞ্চিও নড়াচড়া করা যাবে না যদি কামড় দিয়ে বসে। ভেবেই গলা শুকিয়ে এলো আলভির, কিন্তু আলভিকে অবাক করে দিয়ে সাপটা কিছুই করলো না, সোজা কাঁধ বেয়ে নেমে গেল দৃষ্টিসীমার বাইরে। আলভি আশ্চর্য হলো খুব, তবে পাত্তা দিল না। তড়িৎ ঘুরে তাকালো পেছনের দিকে সেই মানুষটাকে দেখার জন্য, কিন্তু পেছন ফিরে এবার যেন আলভি দ্বিতীয় দফা আশ্চর্য হলো। ঠোঁট দুটি হাও হয়ে 2 মেরুতে অবস্থান নিল। অস্পষ্ট শব্দ করে জিজ্ঞেস করলো, কে আপনি? আমার সাথে আপনার কি সম্পর্ক? নোংরা জটবাঁধা পেছানো ভারী লম্বা দাড়িতে লোকটাকে বেশ ভয়ানক লাগছে। কুচকে যাওয়া কালো চামড়ার কপাল আর বড় বড় দুটো বিলাই চোখ গায়ে কাটা দেওয়ার মতো। আলবি ভয়ে পেল না, বরং সূক্ষ্মভাবে পরখ করছে লোকটির পা থেকে মাথা অব্দি। নগ্ন শরীরে পড়ে থাকা হাঁটু অব্দি ময়লা লুঙ্গিটা ভিজে লেপটে আছে। ওভারসাইজ লম্বা হাত পা গুলো খুব বিশ্রী লাগছে। সূর্য প্রায় ডুবুডুবু অবস্থা, ঘন জঙ্গলে আলো ছাট মিলিয়ে যেতে শুরু করেছে। আলভি নির্বাক চেয়ে আছে শুধু, কপালে ভাঁজ ফেলে কিছু একটা মনে করার চেষ্টা চালাচ্ছে। অবশেষে মনে পড়িয়ে গেল, হ্যাঁ, সেদিন মারামারি করার পর নিভু নিভু ঝাপসা চোখে এই পাগলটাকেই তো দেখেছিলাম জঙ্গলে, কিন্তু পাগলটা এখানে কি করে এলো? কোনোভাবে কি ফলো করছে? আর এমন একটা পাগল ফলো করার উদ্দেশ্যই বাকি। সকল ভাবনায় ভাটা পড়ল মুহূর্তে। আকস্মিক পাগলটা পালাতে শুরু করলো। আলভিও পিছু নিল তার। সাথে সাথে কাদা মাটিতে গেড়ে যাচ্ছে পা, দৌড়াতে বেগ পেতে হচ্ছে খুব। এদিকে পাগলটা অনায়াসে দৌড়াচ্ছে, অনেকটা লাফানো ভঙ্গিতে, হাত পা ছুড়ে দৌড়াচ্ছে। পিছু ফিরে তাকায়নি একবারও, তবে দৌড়াতে দৌড়াতে প্রলাপ বকতে থাকলো। জীবনকে তুচ্ছ ভাবিস না। তোর 30 বছরের জন্মদিনে জীবনকে নতুন কইরা জানাইয়া লইতে পারবি। রহস্যের পিছে দৌড়াইস না। তোর জীবন রহস্য তোকে খুঁজা লইবার লাইগা তড় পাইতেছে। কথাগুলো আলভির মস্তিষ্কে আলোড়ন তৈরি করলো তৎক্ষণাৎ। এ কি সত্যিই পাগল? কথাগুলো তো পাগলের পাগলামি প্রলাপ নয়, যেন জীবন্ত। কথাগুলো বিশ্বাস করতে ইচ্ছে করলো আলভির। পা জোড়া থামিয়ে দিল তক্ষণে। চতুর মস্তিষ্ক ঘোলাটে লাগলো। কথাগুলোর অর্থ বুঝেও যেন বুঝল না। শুনশান গভীর জঙ্গলের ভেতর বিরতিহীন নীরব হাঁটছে মিষ্টি। গন্তব্যহীন পথ যেন শেষ হতে চাইছে না। তৃষ্ণার্ত চোখ দুটো খুঁজে যাচ্ছে আলভিকে। ভয়ের আশঙ্কার সাথে যোগ হয়েছে আলভির চিন্তা। গাড়ি ফেলে রেখে আলভি কোথায় গেল? জঙ্গলের অবস্থা ভালো নাই। কাল রাতের ভয়াবহ তাণ্ডবলীলা চিহ্ন বহন করছে ভাঙা গাছপালাগুলো। আলভির চিন্তায় মস্তিষ্ক ফাঁকা লাগছে। বুকের মধ্যে চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে। মনে হচ্ছে কেউ খামচে ধরে আছে হৃদয়টা। ভেতরের অস্থিরতা তরতর করে বেড়েই চলেছে। জুতা জোড়া অনেক আগেই খুলে হাতে নিয়ে রেখেছে। নরম বদনের পদযুগল দ্বারা পিষে হাঁটছে কাদায়। জর্জরিত তৃণমূল। আকাশে ঝড়ের প্রকোপ আপাতত কমেছে থেমে থেমে। বিদ্যুৎ চমকাচ্ছে এখনই। ইলশে গুড়ি বৃষ্টির ফোঁটায় মিষ্টির শরীর ভিজে নিয়ে একাকার। হরিণী চোখের ঘন কালো পাপড়ি ভিজে ভারী হয়ে গিয়েছে। মেজা পল্লব থেকে চুইয়ে পড়া পানে গাল বেয়ে থুতনিতে ঠাই পাওয়া গর্ত হওয়া টোলটাই জমা হয়ে টুপটাপ ঝরছে বুকের উপর। তীর কাঁপছে চিকন গোলাপি রঙা ঠোঁট। গাছপালা দ্বারা আবৃত ঘন জঙ্গলকে এবার পুরোপুরি অন্ধকার গ্রাস করে ফেলেছে। অন্ধকারে এগিয়ে যাওয়ার সম্ভব নয়। তাড়াহড়ায় মোবাইল ফোন নিতেও ভুলে গিয়েছে। গুমট অন্ধকারে নিজের প্রতিবিম্ব দেখা তো মুশকিল। ভয়ে গলাটা শুকনো কাঠে পরিণত হয়েছে। রাতের অন্ধকারে বৃষ্টির মধ্যে একা একটি মেয়ে হয়ে মিষ্টি ঠিক কি করবে ভেবে পেল না। কি এক গা ছমছমে ব্যাপার। ভয়ে জমে গেল মিষ্টি। থরথরে কাঁপা শুরু করলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। মাথার উপর তখনও বিদ্যুৎ চমকাচ্ছে, কামড়ে ধরছে হৃদয় গহ্বর। বজ্রপাতের আলোয় চারপাশ আলোকিত হচ্ছে ঠিক বিদ্যুতের গতিতে। সেই আলোয় উদীয়মান হচ্ছে দানবাকৃতির গাছগুলো। মিষ্টির কাছে মনে হলো যেন সত্যিকারের মানুষখেকো দানব। এই বুঝি তাকে আস্ত গিলে ফেলবে। ভয়ভীতি চিন্তা একই সাথে জেঁকে ধরেছে মিষ্টিকে। পাজোড়া অসাড় হয়ে থমকে গিয়েছে। একদণ্ড নড়চড় করার সাহস পাচ্ছে না। মনে মনে আলভিকে ডাকতে লাগলো। খুব করে চাইলো আলভির বুকের উষ্ণতার চাদরে গুটিসুটি হয়ে নিজেকে ঢেকে ফেলতে। হঠাৎ করে শির দ্বারা শক্ত হয়ে গেল। মৃদু কম্পন তুলল ছোট্ট বদনখানি। ভয়ে নীলবর্ণ ধারণ করলো মুখের প্রতিমা। কাঁধের উপর কারো ঠান্ডা হাতের স্পর্শে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল অচিরে। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ার আগেই হাতের মালিক আগলে নিল তাকে। ভালোবাসা বলতে আমরা কি বুঝি? ভালোবাসার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। তেমনি ভালোবাসার ব্যাখ্যার ধরনও আলাদা। কারো কাছে ভালোবাসা হলো সদ্য ফোটা গোলাপের মতো মোহনীয় অনুভূতি, যাকে তার সৌন্দর্য দিয়েই জাস্টিফাই করা হয়। আবার কিছু মানুষের কাছে ভালোবাসা মানে দুটো মনের মিল, দুটো হৃদয়ের বোঝাপড়া। অন্যদিকে কিছু মানুষ তো একপাক্ষিক ভালোবেসেই কাটিয়ে দিচ্ছে যুগ। মহাচ্ছন্ন হয়ে ডুবে থাকা ভালোবাসার মানুষের শত প্রত্যাখ্যান আঁচড় কাটে না মনে, বরঞ্চ সব উপেক্ষা করেও হৃদয় নিংড়ানো ভালোবাসা শুধু একটি নামই জপে। মিষ্টি, মিষ্টি।
মিষ্টির গালে আলতো থাপ্পড় দিয়ে আলভি মিষ্টিকে জাগানোর চেষ্টা করছে। মিষ্টি টিপ টিপ করে চোখ খুললে চোখের সামনে প্রত্যাশিত কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেয়ে এক প্রকার ঝাঁপিয়ে পড়লো আলভির বুকের ওপর। হুহুক করে কাঁদতে লাগলো। খুব প্রশান্তিতে ছেয়ে গেল আলভির হৃদয়। এতক্ষণ ধরে বয়ে বেড়ানো কষ্টগুলো এখনকার এই মুহূর্তের কাছে পানির ছিটা মনে হলো। মিষ্টির ছোঁয়া পানির মতোই শীতল করে দিয়েছে বুকের যন্ত্রণাময় ক্ষত স্থান। আলভি দুহাত দিয়ে আর একটু শক্ত করে ধরলো প্রিয়তমাকে। আবেশে চোখ বন্ধ করে শান্তির নিঃশ্বাস ফেললো। মিষ্টি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুই আমাকে ফেলে কেন চলে এলি আলভি? তুই জানিস না তোর জন্য চিন্তা হয় আমার। তোকে দেখতে না পেয়ে আমার কলিজাটা শুকিয়ে গেছিল। কেন চলে এলি এত দূরে? আমার কাছ থেকে পালাতে চাচ্ছিস তাই না? এক নাগাড়ে কথাগুলো বলে থামলো মিষ্টি। আলভি মন দিয়ে শুনলো, ঠোঁটে ধরা দিল মুস্কি হাসি। লঘু কণ্ঠে বলে উঠল, আমাকে ভালোবাসিস মিষ্টি? হ্যাঁ হ্যাঁ, কতবার বলতে হবে আমি তোকে আনমনেই কি বলে ফেলতে বসেছে মিষ্টি মনে হতেই চুপ করে গেল। আলভি আকাশ বাতাস কাঁপিয়ে হো হো করে হাসতে শুরু করলো। চিৎকার করে বলল, তুই হেরে গেছিস মিষ্টি। অবশেষে আমার প্রেমে পড়ার মতো দ্বিতীয় ভুলটা করেই ফেললি। আমার ভালোবাসার কাছে তোর প্রতিশোধ স্পৃহা নড়বড়ে হয়ে গিয়েছে মিষ্টি। তুই চাইলেও অস্বীকার করতে পারবি না। ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি শুরু হলো। আলভি মিষ্টিকে ছেড়ে উঠে দাঁড়ালো। বৃষ্টির দিকেই চেয়ে থেকে কয়েক পা পেছনে হাঁটলো। একটু দূরত্ব নিয়ে দাঁড়ালো। দুহাত মেলে দিয়ে অন্ধকারাচ্ছন্ন আকাশের পানে তাকালো। ছমছমানো বৃষ্টির ফোঁটা মুক্ত দানার মতো আশ্রে পড়লো চোখে মুখে। আলভি আবার চিৎকার করে বলতে শুরু করলো, ও হে বৃষ্টি, আমি আমার সব অভিযোগ তুলে নিলাম। তোমাকে সাক্ষী রেখে জিতে গেল ভালোবাসা। আমার প্রাপ্তির খাতা আজ এই মুহূর্ত থেকে পূর্ণতায় পরিপূর্ণ। আজ যেন চরম সুখের দিন, আনন্দের দিন। বৃষ্টির ঝিরিরিনি শব্দের সাথে তাল মিলিয়ে সমুদ্রের ঢেউয়ের মতো ওঠানামা করছে নিরেট বক্ষপট। শ্বাসরুদ্ধকর অবস্থায় অনর্গল চোখের পানি পড়তে লাগলো মিষ্টির। সত্যি সে হেরে গিয়েছে। অনেক আগেই হেরে বসে আছে আলপির ভালোবাসার দণ্ডিতে। মনকে কাবু করতে চেয়েও পারল না, সম্ভব হলো না ভালোবাসা অস্বীকার করতে। কি করেই করতো সে? মনের বিরুদ্ধে লড়াই করে যে বেশি দিন টেকা যায় না। মন যে দাসত্ব মানে না। আলভির কাছে পুরো ব্যাপারটা হিমালয় জয় করার মতো অ্যাডভেঞ্চার মনে হলো। শীতল চাহনি নিক্ষেপ করলো মিষ্টির দিকে। হাত দুটো এখনো মেলে আছে। শূন্য নিষ্প্রভ বুকটা মিষ্টির অপেক্ষায় চৌচিল। সময়টাকে আর একটু স্মরণীয় করে রাখার জন্য আলভি মাদকতার সহিত অনুরোধ করলো, আমার ক্ষতবিক্ষত বুকটা একটু ছুঁয়ে দিবি মিষ্টি? তীরের ফলার মতো কণ্ঠস্বর মিষ্টিকে মাতোয়ারা করে দিল। ছুটে গিয়ে ছাপিয়ে পড়ল আলভির বুকে। খোলা আকাশের নিচে বৃষ্টি ভেজা একজোড়া শালিক পাখির পূর্ণতার সাক্ষী হলো সংসেজে দাঁড়িয়ে থাকা গাছগুলো আর আলতো ছুঁয়ে দেওয়া বৃষ্টির ফোঁটাগুলো। দুজনের তপ্ত গাঢ় নিঃশ্বাসের শব্দেই সাথে নীরব প্রণয়ের সূচনা হলো আবার। ভালোবাসার ব্যাখ্যায় আমরা নিতান্তই অজ্ঞ। 4 অক্ষরে পরিপূর্ণ এই শব্দটিতে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন তরঙ্গ, যা কিনা ভালো খারাপ ধনী গরিব জাতিভেদের সবকিছু ডিঙিয়ে নিজের আধিপত্য বিস্তার করেছে প্রতিটি মানুষের মনে। মানুষ চাক বা না চাক তাকে ভালোবাসতে হয়। মানুষ ভালোবাসে, প্রেমে পড়ে। দেরিতে হলে মানুষ প্রেমে পড়ে, এটি চিরন্তন সত্য। এই যে আমার দাদাকে দেখেছি, দাদিকে চোখে হারান। দাদির মৃত্যুর বছর খানেকের মধ্যে দাদারও ইতি ঘটে। এই যা বাবা মা, তাদেরও কিন্তু পূর্ব পরিচয় হয়নি। সেকালে নানা নানু দাদা দাদু মিলে বিয়ে দিয়ে দিয়েছিল অল্প বয়সে। তারা কিন্তু আজ পর্যন্ত বিয়ের এতগুলো বছরও ভালোবাসি কথার স্বীকারোক্তি দেয়নি। অথচ বাবার জন্য মায়ের ভালোবাসা জীবন্ত। পুষ্পকাননের মতো ভালোবাসার রেণু জোর করে হলেও ফোটে। ভালোবাসা মরণব্যাধি থেকেও ভয়ঙ্কর অসুখ। মরণব্যাধিতে মৃত্যু দিয়ে হলেও মুক্তি দেয়, অথচ ভালোবাসার আসক্তি থেকে মুক্তি নেই। ভালোবাসা এক ভয়ঙ্কর আসক্তি, যা পুরোপুরি গ্রাস করেছে তানজিলের হৃদয়। জোর করে অস্বীকার করতে চাইছি অনুভূতি, কিন্তু বারবারই পিছলে পড়ছে সেই শ্যামকালো বধূর প্রেমে। ভার্সিটির লাইব্রেরি একটি টেবিলে বসে বই পড়ছে সোমা। সমস্ত মনোযোগ বই পড়ায়। অন্যদিকে সে জানেও না কোনো এক দেবদাস তার বিষাক্ত প্রেমের শীতল চাহনি মেলে মনোযোগ দিয়ে পড়ছে তার ঠোঁটের প্রতিটি খাঁজ। সূক্ষ্মভাবে একটি একটি করে গুনছে ডাগর ডাগর আখি জোড়ার ঘন পল্লব। অপচল, অস্বাভাবিক, অভিব্যক্তিহীন সাবলীল চোখে চেয়ে আছে তানজিল। মেয়েটাকে দেখতে এত কেন ভালো লাগে? মনে হয় যেন তাকিয়েই থাকে মোহবিষ্টের ন্যায়। সাধারণ এই শ্যামকালো মেয়েটাকে হঠাৎ কেন এত জটিল লাগে? চারপাশে হাজার সুন্দরী যা করতে পারেনি, সেই কাজটা এই চুটকাতে করে ফেলল এই মেয়ে। এই মেয়ে কি ম্যাজিক জানে? তবে বক্ষ পিঞ্জিরায় প্রিয় মানুষের ক্যানভাসে কেন এই শ্যামকালো মেয়েটার ছবি এঁকে ফেলে আনমনে? হাতে বায়োলজিক্যাল বই। গভীর ধ্যানে মগ্ন হয়ে বইয়ের প্রতিটি লাইনে চোখ বোলাচ্ছে সোমা। কেমন আছো মায়াবতী?
কাঙ্ক্ষিত মানুষের অতি পরিচিত কণ্ঠস্বর ধূমকেতুর ন্যায় আলোড়ন তৈরি করলো বইয়ে মুখ গুজে বসে থাকা সুমার বক্ষপিঞ্জিরায়। এক অজানা উষ্ণতা ঢেউ খেলে গেল হৃদয়ের ঠিক মধ্যখানটায়। কতদিন পর এই অতি পরিচিত মানুষটা কাছে আসলো, কিন্তু নীরবে নিভৃতে কেমন জানি অস্বস্তি জেঁকে ধরেছে মনে। দু চোখ ভরে দেখতে ইচ্ছে করছে খুব। নীরবতা কাটিয়ে রবিন আলতো করে হাত ছোয়ালো সুমার গালে। কি হয়েছে সুমা? এনি প্রবলেম? রবিনের আলতে স্পর্শে হুট করেই ভিজে গেল ঘন পল্লব। চিনচিনে ব্যথা অনুভব হলো হৃদয় গহ্বরে। কি করে এই মানুষটার চোখে চোখ রাখবে? সে মুখ যে তার নেই। মানুষটা হয়তো এক বুক আশা নিয়ে আজ সুমার না বলা কথাগুলো শুনতে এসেছে, কিন্তু সে যে বড্ড দেরি করে ফেলেছে। হয়তো পরিস্থিতি ভিন্ন থাকলে সুমা নির্দ্বিধায় তার সুপ্ত অনুভূতিগুলো সাজিয়ে গুছিয়ে মন খুলে বলতো, কিন্তু এখন পরিস্থিতি তার হাতে নেই। সে এখন না চাইতে অন্য কারো স্ত্রী। সত্যটা যতই এড়িয়ে যাক, দিন শেষে তো এটাই সত্যি যে তানজিল তালুকদারের বিয়ে করা বউ। ভাবলেই এক দলা থুতু ছিটাতে ইচ্ছে করে নিজের ভাগ্যের উপর। সুমা মনে মনে নিজেকে প্রস্তুত করলো, রবিন ভাইকে আর আশা দেওয়া ঠিক হবে না। মানুষটাকে কাট গলায় মিথ্যে কথাটা বলেই দিবে যে সে তাকে পছন্দ করে না, আর কখনো যেন তার সামনে না আসে। কথাটা বলতে খুব কষ্ট হবে সুমার, কিন্তু উপায় নেই। সুমা ভাবুক দৃষ্টি কঠিন করে কিছু বলতে উদ্যত হওয়া মাত্রই 5 আঙুলের থাপ্পড় বসে গেল গালে। শক্ত আঘাতে নরম ত্বক ফেটে যাওয়া উপক্রম। সুমা গালে হাত রেখে হতবিহব্বল চোখে চাইল সামনের দিকে। আগ্নেয়গিরির লাভার মতো জলজল কঠিন মুখে তানজিলকে দাঁড়িয়ে দেখে সুমা বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। তানজিলের হঠাৎ করে এমন আচরণের কারণ বুঝতে পারছে না সুমা। কি এমন করেছে সে, যার কারণে তানজিল তাকে ভরা লাইব্রেরিতে এভাবে মারল? শক্ত হাতের থাপ্পড় খেয়ে এখনো মাথাটা ভো ভো করছে। সুমা তেতে গিয়ে কিছু বলতেই যাবে, তার আগে রবিন তানজিলের কলা চেপে ধরল। রাগে হিসিয়ে বলল, তোর সাহস কি করে হয় সিনিয়রের সামনে একটা মেয়ের গায়ে হাত তুলিস? অতিরিক্ত রাগে তানজিলের মাথার রগ দপদপ করে ফুলে উঠল। শিরা উপশিরায় রক্ত চলাচলের গতি বেড়ে গেল মুহূর্তেই। পেশিবহুল হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে পাঞ্চ মেরে দিল রবিনের নাক বরাবর। সাথে সাথে পিচ রক্ত বের হওয়া শুরু করলো। লাইব্রেরিতে মুহূর্তেই কোলাহল বেড়ে গেল। তানজিল এই ভার্সিটিতে খুব বেশি দিন হয়নি, কিন্তু তার বেপরোয়া লাইফস্টাইলের প্রেমে পড়েছে অনেকেই। গায়ক হিসেবে যেমন আলভি খুব সহজেই সবার মনে জেগে বসেছিল, ঠিক তেমনি সুঠামদেহী গৌড় বর্ণের লম্বা চওড়া সুপুরুষের বেপরোয়া টাইপ চলাফেরা সবাইকে মুগ্ধ করে। এক দেখাতে কেউ মনেই করবে না তানজিল জুনিয়র ব্যাচের স্টুডেন্ট। যদিও রবিন তানজিলের কলা চেপে আছে, তবুও তানজিলের শক্তপোক্ত চওড়া শরীরের কাছে রবিনকে চুনোপুটি লাগছে। সবাই কানাঘুষা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। তানজিলের সাহস আছে বলতে হবে, জুনিয়র হয়ে কিনা সিনিয়রের নাক ফাটিয়ে দেয়। ভয়টার কিছুই তো নেই মনে। তানজিল সোমার দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। রাগের টকটকে লাল হয়ে ফুটে উঠেছে ফর্সা নাকের ডগা। রক্ত দৃষ্টি সোমার দিকে নিবদ্ধ রেখে রবিনের চোখের সামনে আঙুল নাচিয়ে শাসালো, I fucked your level senior my foot. 2 সেকেন্ড লাগবে না তোকে পায়ের নিচে পিষে ফেলতে। তারপর বিনা বাক্য ব্যয় সোমাকে টেনে নিয়ে চলে গেল বাইরের দিকে। তানজিলের এমন রুদ্র মূর্তির কাছে সোমা দমে গেল। আহাম্মকের মতো তানজিলের গতিতে নিজেকে ভাসিয়ে দিয়ে চলতে লাগলো। মাথায় শুধু একটাই প্রশ্ন, সে আজ থাপ্পড় খাওয়ার মতো করলোটা কি? এই লোক কি পাগল? সোমাকে টেনে নিয়ে বাইকের উপর এক প্রকার ধাক্কা দিয়ে ফেললো, যেন কোনো ময়লার ব্যাগ নর্দমায় ছুঁড়ে ফেললো এমন। সুমা যথেষ্ট আত্মসম্মান সম্পন্ন মেয়ে। তানজিল নীরব অপমান গায়ে লাগলো খুব। তেতে এগিয়ে এলো তানজিলকে পাল্টা আঘাত করার জন্য। তানজিল মুচড়ে ধরল তৎক্ষণাৎ। ডান হাতের বৃদ্ধাঙ্গুল গিয়ে কপাল ঘষলো কয়েকবার, কিন্তু না, কিছুতেই রাগ নিয়ন্ত্রণ হচ্ছে না। কষিয়ে আরেকটি থাপ্পড় বসিয়ে দিল সুমার গলে। পরপরই একই গালে দুটো থাপ্পড় খেয়ে এবার সুমা কেঁদেই ফেললো। না পারছে নিজেকে ছাড়তে, না পারছে পাল্টা আঘাত করতে। কষ্টে তেতে হয়ে এলো গলা। তীব্র প্রতিবাদী স্বরে বলে উঠল, কি পেয়েছিস কি তুই? আমাকে কি পুতুল পাইয়েছিস, নাকি সত্যি সত্যি বউ ভেবে স্বামীর অধিকার ফলাতে চাইছিস? কাপুরুষ একটা! কারণ ছাড়া অযথা মারছিস কেন এইভাবে? তানজিল এবার আরো ভয়ঙ্কর হয়ে গেল। হাত ছেড়ে দিয়ে গলা চেপে ধরল সুমার। গলাকাটা মুরগির মতো ছটফট করে উঠছে সুমা। নিঃশ্বাস বন্ধ হয়ে এবার বুঝি প্রাণটাই বেরিয়ে যাবে। ধাক্কা দিয়ে সরিয়ে দিল তানজিল। অতঃপর তেজি কণ্ঠস্বর চওড়া করে বলল, একটা কথা মাথায় ঢুকিয়ে নে, তুই আমার বিয়ে করা বউ। এর অর্থ তোর মাথা থেকে পায়ের নখ অব্দি সবকিছু আমার। ফাদার আমার প্রপার্টি কেউ ছোঁয়ার চেষ্টা করলে খোদার কসম তাই কলিজাটা টেনে ছিঁড়ে ফেল। ইটস আ ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। তানজিলের কথায় সুমা অবাক হলো বটে, তবে পুরোপুরি ইগনোর করে বলল, লজ্জা করে না? জুনিয়র হয়ে সিনিয়রের গায়ে হাত তুলছিস? ছি, বাপ মা ম্যানার্সটাও শেখায়নি। তানজিলের মাথা গরম হয়ে গেল। সেট আপ, তুই কি জানিস আমার সম্পর্কে? আরো 5 বছর আগে আমি আর আলবি বিদেশে নিজেদের স্টাডি শেষ করেছি। ল কোন দিক থেকে তোর স্টুডেন্ট মনে হয় গবেট কোথাকার? বর্তমানে আমি একজন ডক্টর অফ প্রফেসর।
সোমার মুখে কোনো রা নেই, যেন সে আকাশ থেকে টপকে পড়েছে মাত্র। এই মেয়েবাজ লোক বলে কি সে আর ডক্টর কিভাবে সম্ভব? দুটো যে পৃথিবীর দুই মেরুতেই অবস্থানরত, দুটো ভিন্ন সত্তা। সুমা অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। এটা কি করে পসিবল? এত ভাবনা সাগরে ডুব দিয়ে বেমালুম ভুলে গিয়েছে এইমাত্র খাওয়া থাপ্পড়গুলোর কথা। চিন্তিত অস্ফুট স্বরে বলে ওঠে, তবে যে মিষ্টি বলল আলভি আর মিষ্টি সমবয়সী, একই ক্লাসে পড়তো, কাকতালীয়ভাবে ক্লাসে এত ডেসপারেট কি করে হলো? কারণ কোনো কারণে 5 বছর মিষ্টির পড়াশোনার গ্যাপ পড়ে গিয়েছিল। সুমার ছোট্ট মস্তিষ্ক এত ঘুরানো পেঁচানো কথার কোনো কুলকিনারা পেল না। ভাবুক হয়ে তাকিয়েছে সামনে দাঁড়িয়ে থাকা অমানবিক, পাষণ্ড, নির্দয়, চরিত্রহীন ডাক্তারবাবুর মুখের দিকে। শীতল দৃষ্টি নিক্ষেপ করেও শীতলতা ছুতে পারেনি তানজিলের মতো গুরুগম্ভীর দাম্ভিক পুরুষের হৃদয়। দুহাত দূরে দাঁড়িয়ে তানজিল কারোর সাথে ফোনে কথা বলছে। কোন হাত ঠিক খেয়াল করা হয়নি। এক কাজ কর, দুটো হাতই শরীর থেকে আলাদা করে দে। আর হ্যাঁ, আমার হসপিটালে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে দিস। বলেই টুটু করে ফোন কেটে দিল তানজিল। ঠোঁটে লেগে রইল রহস্যময় বাঁকা হাসি। সোমার ধ্যান এখনো তানজিলেই আটকে আছে। তানজিলের কথাগুলো হজম হচ্ছে না, বরং পেটে গুড়মুড় আওয়াজ তুলছে কিছুক্ষণ পর পর। নতুন দিনের সূচনা হয়েছে নতুন করে। সারা রাত মুষলধারা বৃষ্টির পর সকালের নরম রোদ বেশ অন্যরকম লাগছে। ঘরের জানালার ফাঁক দিয়ে মিষ্টি বাইরেটা চোখ বুলাচ্ছে। দীর্ঘ 12 বছর পর আবার এই বাড়িতে প্রবেশ করলো মিষ্টি। ভাবতে শরীরে অজানা শিহরণ অনুভূত হয়। এজন্য আস্ত এক স্মৃতির রাজ্য। পুরো বাড়িটা ঘিরে কত শত স্মৃতি জড়িয়ে আছে, হিসেব নেই। বাড়িটা আগের মতো নেই। দেওয়ালের সফেদ রঙের উপর সবুজ সবুজ শ্যাওলা জমেছে। চারদিকে বেষ্টনী দেওয়া টিনের বেড়াটা আর নেই। হয়তো গ্রামের লোকেরা টিনগুলো খুলে নিয়ে গেছে কাজে লাগানোর জন্য। মাঝুটানে একটা জামরুল গাছ ছিল, সেটা দেখা যাচ্ছে না। কাঁঠাল আর আম গাছগুলোও নেই। পুরো বাড়িটা কেমন অদ্ভুত, গা ছমছমে হয়ে আছে। অথচ এই বাড়িটায় একসময় খুশি উপচে পড়তো। দরজা ধাক্কাচ্ছে আলভি, কিন্তু মিষ্টি কোনো প্রত্যুত্তর দিচ্ছে না। কি করেই বা দিবে? কাল রাত থেকেই যে লজ্জায় আড়ষ্ট হয়ে নিজেকে লুকানোর জন্য এই রুমে খাপটি মেরেছে। সেই যে দরজায় ছিটকেনি দিল, আর খোলার নামগন্ধ নেই। আলভির ডাক মিষ্টির কর্ণকুহর হয় না। সে তো সেই কখন তলিয়ে গেছে গতরাতে সে স্বর্গীয় সময়। কাল রাতে তুমুল ঝড়ের মধ্য দিয়ে আলভি কোনো উপায় না পেয়ে মিষ্টিকে নিয়ে সোজা তাদের পুরনো বাড়িটাতে এসে আশ্রয় নেয়। ভেজা শরীরে হিমশীতল পরিবেশে ঠান্ডায় জমে যাচ্ছে মিষ্টি। ঠোঁটকাপার গতি বেড়েছে কয়েক গুণ। আলভিরও প্রায় সেম অবস্থা। সারাদিন বৃষ্টিতে ভেজার কারণে ঠান্ডাটা যেন হাড়ের মধ্যে প্রবেশ করেছে। ঠান্ডায় অবশ্যই আসছে শরীর, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ভেজা জামাকাপড় চেঞ্জ করা আবশ্যক হয়ে পড়েছে। কিন্তু জামাকাপড় তো নিয়ে আসা হয়নি কেউ। জামা পাল্টে পরার মতো তো কিছু নেই। আলভি পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজলো, বাড়িতে পুরনো কিছু কাপড় পায় কিনা সেই উদ্দেশ্যে। অবশেষে আশানুরূপ কিছু না পেলেও বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার মতো কিছু পেয়েছে। মায়ের একটা পুরনো কাপড় আর বাবার একটা লুঙ্গি জুটেছে আপাতত। কাপড়টা মিষ্টির হাতে দিয়েই বলল, ভেজা কাপড় পাল্টে পরে নে তাড়াতাড়ি। কাপড় হাতে নিয়ে মিষ্টি খাম্বার মতো দাঁড়িয়ে রইল। মিষ্টিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আলভি আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে? কাপড় পাল্টাতে যাচ্ছিস না কেন? নাকি আমার সামনেই পাল্টানোর ইচ্ছে আছে? তাতে অবশ্য আমার সমস্যা নেই। মিষ্টি অসহায় কণ্ঠে বলল, সিরিয়াস টাইমে মজা করিস না আলভি। কাপড় দিয়েছিস কিন্তু সাথে সরঞ্জাম কিছুই তো নেই। আলভি এটাকে সমস্যাই মনে করলো না। তো কি হয়েছে? এটাকেই পেঁচিয়ে পড়ে নে কম্বলের মতো। না, আমার লজ্জা লাগবে, আমি পরবো না। ডিরেক্টলি বললেই তো পারিস, তুই পরিয়ে দে। আলভির দুষ্টু কথায় মিষ্টি লজ্জা পেল। ফাল দুটো ব্লাশ করছে লজ্জায়। এই লোকটা কি আমায় লজ্জা দিয়ে খুন করে ফেলবে নাকি? লজ্জা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে খুন করব। মিষ্টি অবাক হলো। তুই আমার মনের কথা শুনলি কি করে? তোর প্রতিটি নিঃশ্বাসের গতিবিধ আমি সূক্ষ্মভাবে টের পাই। সেখানে মনের কথা টের পাওয়া তো ইজি ব্যাপার। মিষ্টি আর কথা বাড়ালো না, কাপড় নিয়ে হাঁটা ধরলো অন্যদিকে। ঘরে বিদ্যুৎ নেই। ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্যুতি ঘটেছে পুরো গ্রামে। আলো বলতে মোবাইলের টর্চ জ্বলছে পুরো ঘরে। আলভি আটোসাটো করে লুঙ্গি পরার ট্রাই করছে, কিন্তু হচ্ছে না। ছোট থেকে আজ অব্দি লুঙ্গি ছুঁয়েও দেখেনি আলভি, তাই লুঙ্গির গিট বাঁধতে গিয়ে পড়েছে মহাবিপাকে। কোনো রকমে একটা গিট দিলেও খুলে যাওয়ার শঙ্কা থেকেই যায়। আর মিষ্টির সামনে খুলে গেল ইজ্জতের ফালুদা বানিয়ে ছাড়বে। তাই বুদ্ধি করে প্যান্টের বেল দিয়ে লুঙ্গিটাকে মাজায় বেঁধে নিয়েছে কৌশলে। এখন আর পড়ে যাওয়ার চান্স নেই 1%ও। যুদ্ধ বিজয়ীদের মতো নিজের বুক নিজেই চাপড়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ওয়েল ডান আলভি।
হঠাৎ করে বেখেয়ালি নয়ন আটকে যায় পাশের ঘর থেকে বের হওয়া জড়তায় জড়ানো, লজ্জায় মোড়ানো মিষ্টির উপর। এক অদৃশ্য মাদকতা গ্রাস করলো আলভির পুরুষ সত্তায়। মিষ্টি কাপড়টা কোনো রকমে পেঁচিয়েছে, শরীরে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে শরীরের সবগুলো অংশ ঢেকে ফেলার, কিন্তু ব্লাউজ পেটিকোট বিহীন 12 হাত বহরের কাপড়ে শরীরের প্রায় অনেক অংশই উন্মুক্ত হয়ে আছে। লজ্জায় মিষ্টি চোখ মেলাতে পারছে না আলভির দিকে। মিষ্টির এমন আবেদনময়ী রূপ আলভির উত্তেজনা কয়েকগুণ বাড়িয়ে দিল। প্রতিটি লোমকূপ শিরশির করে সতর্কবাণী ছুড়ল। মন মস্তিষ্ক হৃদয় আউট অফ কন্ট্রোল হয়ে পড়ছে অতি দ্রুত। বাহিরে ছমছমানো বাড়িপাত, প্রকৃতির প্রলয়ঙ্করী বজ্রপাতের শব্দে আলভির উন্মাদনা আরো বাড়ছে। অন্ধকার চার দেয়ালের মৃদু আলোয় মিষ্টির মোহনীয় সৌন্দর্য আলভিকে পাগল করে দিচ্ছে। চোখে মুখে সমস্ত মাদকতা মিশিয়ে নেশালো কণ্ঠে আলভি বলে উঠল, আজ একটু বেপরোয়া হওয়ার সুযোগ দিবি মিষ্টি? আলভির মাদকতা ভরা কণ্ঠ কাঁপিয়ে তুলল মিষ্টির শরীর, জমে গেল বরফের ন্যায়। আচমকাই চোখ তুলে তাকালো আলভির দিকে। উন্মুক্ত শরীরে শুধুমাত্র একটা লুঙ্গি পরেই দাঁড়িয়ে আছে আলভি। আলভি জিম করা ফুলে থাকা মেশাল আর ফর্সা বুকের উপর কালো লোমগুলো আকর্ষিত করলো মিষ্টিকে। সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়ে চলে যেতে চাইলো মিষ্টি, কিন্তু তার আগেই আলভি তার শক্ত বাহুর বেষ্টনীতে বন্দি করে ফেলেছে মিষ্টিকে। গলা থেকে হাত এবং বুকের উপরিভাগ সমস্তটাই উন্মুক্ত। উন্মুক্ত জায়গাগুলো স্পর্শ পাচ্ছে আলভির শরীরের। আলভি মিষ্টিকে আরেকটু চেপে ধরলো। 1 ইঞ্চি পরিমাণ ফাঁকফোকর অবশিষ্ট নেই দুজনার মধ্যে। নিজের অযাচিত অবাধ্য অনুভূতির কাছে হেরে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল মিষ্টি। আলভির বুকে নাক ঘষে গায়ের ঘ্রাণ নেওয়ার চেষ্টা করছে। এদিকে কুণ্ডলি পাকিয়ে মাথা চাড়া দিয়ে উঠল আলভির পুরুষত্বা। করে বসলে এক অপ্রত্যাশিত কাজ, নিরেট অধর জোড়া ডুবিয়ে দিল মিষ্টির অধরের ভাঁজে। পরম আবেশে আন্দোলিত হলো মিষ্টির চিত্ত। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা শুক মাখা নোনা পানি। আলভির সেদিকে ভ্রুক্ষেপ নেই, বলা চলে আলভি নিজের মধ্যে নেই। ডুব দিয়েছে মিষ্টির মাদকীয় রূপসাগরে। সে তো সময় নিয়ে তৃপ্তি ভরে রয়ে শয়ে পান করতে ব্যস্ত অমৃত সুধা। প্রায় 20 থেকে 30 মিনিটের মাথায় ছেড়ে দিল মিষ্টিকে। নিজের মুখটা মিষ্টির কানের কাছে নিয়ে মাদকীয় কণ্ঠে আবার বলল, নিজেকে আমার কাছে সমর্পণ কর মিষ্টি। তোকে আমি একান্ত নিজের করে পেতে চাই। প্লিজ মিষ্টি, শুধু আজকের রাতের জন্য। কলিজা শুকিয়ে গেল চৈত্র মাসের খরার ন্যায়। ধরাস ধরাস শব্দ করতে লাগলো হৃৎপিণ্ড। বাহিরে বৃষ্টির তাণ্ডবের চেয়ে বেশি তাণ্ডব শুরু হয়েছে মিষ্টির শরীরে রন্ধ্রে রন্ধ্রে। মিষ্টি পালাতে চাইল, কিন্তু তার আগে আলভি আবারও পেছন থেকে জড়িয়ে ধরলো তাকে। বন্দি পাখির মতো ছাড়া পেতে ছটফট করছে মিষ্টি, কিন্তু আলভি ছাড়া দিল না, বরং ঠান্ডা হাতে মিষ্টির পিঠের উপর ছড়িয়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। মুখ ডুবালো উন্মুক্ত পিঠে। এক পর্যায়ে উম্মাদের ন্যায় লাভ বাইট দিতে শুরু করলো মিষ্টির গলায় ঘাড়ে। তীব্র যন্ত্রণায় গ্রাস হয়ে এলো মিষ্টির শরীর। ভালোবাসার অসহনীয় পরশ ভালো লাগার সাথে দিচ্ছে যন্ত্রণা। একেই বুঝি বলে সুখময় যন্ত্রণা, স্বর্গীয় যন্ত্রণা। পরক্ষণে মিষ্টি আলভিকে ধাক্কা দিয়ে ভোদর দেয়। এক দৌড়ে গিয়ে রুমের ছিটকানি আটকে দিয়ে দুরু দুরু বুকে দরজা ঘেঁষে বসে পড়ে নিচে। সেদিন মিষ্টিকে নিয়ে জঘন্য পরিকল্পনার কথা জানতে পেরে আলভি অনেক ভেবেছে কিভাবে মিষ্টিকে বাঁচানো যায়, কিন্তু 17 বছর বয়সী আলভি কিই বা করত। এতটুকুন একটা ছেলের কিছুই করার ছিল না। অপরিপক্ক মস্তিষ্ক কোনো সমাধান বের করতে পারেনি। তাই বলে কি মিষ্টিকে বাঁচাবে না? ভালোবাসার মানুষটার যে কোনো ক্ষতি হতে দিতে পারবে না সে কোনোভাবেই। 2 দিন 2 রাত সিদ্ধান্তহীনতায় ভোগার পর আলভি সিদ্ধান্ত নিল তার বাবার কাছে মিনতি করবে মিষ্টির যেন কোনো ক্ষতি না করে। ভাবনা মতো সেদিন বিকালে ওবায়দুল ওয়াহিদ যখন বিয়েতে দাওয়াত দেওয়ার জন্য অতিথিদের লিস্ট করছিল, আলভি পা টিপে টিপে তার সামনে এসে দাঁড়ালো। কিভাবে কি বলবে সাহস করে উঠতে পারছে না। ওবায়দুল ওয়াহিদ আলভিকে দেখে প্রশ্ন করলেন, কি হয়েছে আলবি, কিছু বলবে? আলভি ভয়ে ভয়ে আরো 2 পা কাছে এসে দাঁড়ালো। জিভ দিয়ে ঠোঁট ভিজালো কয়েকবার। হুড়মুড়িয়ে গিয়ে বাবার পা জড়িয়ে বসে পড়লো। ছেলের এমন কাণ্ডে ওবায়দুল ওয়াহিদ হকচকালো। এদিকে আলভি চোখ বন্ধ করে শুকনো ভায়াতুর কণ্ঠে গড়গড় করে বলা শুরু করলো, আব্বু, তোমার 2টা পায়ে পড়ি, তুমি মিষ্টির কোনো ক্ষতি করো না। মিষ্টির কিছু হইতে দিও না আব্বু। মিষ্টির জীবনটা নষ্ট কইরা দিও না। ওবায়দুল ওয়াহিদ এইবার কিছুটা বুঝতে পারলো, তবে কাল আলভি তাদের কথা শুনে ফেলেছে। এসকি মারাত্মক ভুলটাই না করে বসেছে। বাবার নীরবতা দেখে আলভি আবার বলে উঠল, বলো না আব্বু, মিষ্টির কিছু করবা না? মিষ্টিকে তুমি কত ভালোবাসো, নিজের মাইয়ার মতো জানো। তাহলে কেমনে পারবা মিষ্টির ক্ষতি করতে? ওবায়দুল এবার অন্য ছক কষল। তবে বিনিময়ে যে তোমাকে একটা কাজ করতে হবে আলবি। আলভি চোখ তুলে চাইলো বাবার মুখের দিকে। কি কাজ আব্বু? কাল বলবো, এখন তুমি চাও। আলভি উঠে চলে যেতে নিয়েও থেমে গেল। আব্বু, মিষ্টি? ওবায়দুল মুস্কি হাসল। কিছু হবে না, যাও।
বাবার কথা একটু নিশ্চিন্ত হলেও পুরোপুরি ভরসা করতে পারল না আলভি, তাই নিজেও মিষ্টিকে কড়া পাহারায় রাখার সিদ্ধান্ত নিল। হলুদের দিন রাতে হলুদের তত্ত্ব নিয়ে লিজার বাড়ির লোকদের সাথে মিষ্টি, মিম আর মারিয়াও আলভিদের বাড়িতে এসেছে। আলভি ভেতর ভেতর খুব টেনশনে আছে। হলুদ পাঞ্জাবি পরে জারমুল গাছটাতে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে নখ কামড়াচ্ছে। তোকে বিয়ে বাড়িতে কেউ খাবার দেয় নাই, নখের ময়লা খাচ্ছিস, ছি। মিষ্টি নিজের কোমরে দুহাত রেখে মুখ ভেঙালো। মিষ্টির চিকন কণ্ঠস্বর শুনে আলভি শটান হয়ে দাঁড়িয়ে মিষ্টির দিকে নজর ফেরালো। ব্যাস, নজর যেন নামছেই না, পলক যেন পড়ছেই না, অপলক চোখে তাকিয়ে আছে মিষ্টির দিকে। গ্রামীণ স্টাইলে হলুদ শাড়ি পরেছে মিষ্টি, খোপায় গুজেছে বেলি ফুলের মালা। ব্যাস এইটুকুই যথেষ্ট আলভিকে কুপকাত করার জন্য। সিনেমার নায়কের মতো নিজের অনুভূতি প্রকাশ করার সাধ্য তার নেই, তবে মনে মনে সিনেমার নায়ক নায়িকাকে আউট করে নিজেদেরকে কল্পনা করলো। চিকন ফিতের ব্লাউজের সাথে হলুদ শাড়ি পরে মিষ্টি তার পাতলা কোমর দুলিয়ে নাচছে আর আলভি মাঝে মাঝে ছুঁয়ে দিচ্ছে তাকে। আহা, কি সিনেমাটিক কল্পনা! কিন্তু কল্পনার বেশিক্ষণ চলতে দিল না মিষ্টি। কল্পনার জগতে ডুবে থাকা আলভির পাঞ্জাবির কলার ধরে টানতে টানতে নিয়ে গেল মিষ্টি। এই জায়গাটায় লোকজনের ভিড় কম, সবাই প্যান্ডেলে নাচ গানে ব্যস্ত। মিষ্টি তাড়াতাড়ি হাতের পার্স ব্যাগটা থেকে কি যেন বের করতে লাগলো। আলভি মোহাচ্ছন্নের ন্যায় ভ্যাবলার মতো তাকিয়ে আছে এখনো। কালো রঙের একটা ঘড়ি হাতে নিয়ে আলভিকে বলল, হাতটা দে তো। কথাটা বলে আলভির অপেক্ষা করলো না নিজেই। আলভির হাতটা টেনে এনে ঘড়িটা পরিয়ে দিল হাতে। এটা কেনার টাকা কোথায় পেলি? মিষ্টি আমতা আমতা করে চোরা চোখে এদিক সেদিক তাকালো। আলভি কিছু একটা টের পেয়ে ভোদর লাগালো ঘরের দিকে। নিজের বিছনার তোষক উল্টে পাল্টে কিছু খুঁজতে লাগলো সে, কিন্তু জিনিসটা না পেয়ে মেজাজ চটে গেল। কপাল শক্ত করে দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে উঠল। মিষ্টির বাচ্চা! মিষ্টি দৌড় লাগালো বাঁচার জন্য, কিন্তু আলভি তাকে ধরে ফেললো। তার আগেই মিষ্টি চেঁচাতে চাইলে মুখ চেপে ধরে আলভি। রেগে মেগে বোম হয়ে আছে সে, যে কোনো মুহূর্তে ব্লাস্ট করবে। আমি কত কষ্ট করে 200 টাকা জমাইছি, আর তুই টাকা কেন নিলি বেয়াদব? মিষ্টি ওম ওম শব্দ করছে, মুখ চেপে ধরে থাকার কারণে কিছুই বলতে পারছে না। আলভি বুঝতে পেরে হাত সরালো মুখ থেকে। ছাড়া পেয়ে মিষ্টি অনর্গল বলতে লাগলো, কিপটার বাচ্চা, তোর কাছে 200 টাকা ছিল আর তুই আমার জন্মদিনে একটা সুতোও দিলি না। জন্মদিন? বড় হইলে যখন অনেক টাকা ইনকাম করবো তখন তোর জন্মদিন সেলিব্রেট করব দামি গিফট দিয়ে। তুই যে গিফটটা আল্লাহ তোরে ফৈন্নি বানাইয়া রাখবো দেখিস। তুই বুঝবি না আমার প্যারা। টাকাটা জমাইছিলাম মোবাইলের এমবি কেনার জন্য। 2 দিন পর যখন এমবি শেষ হয়ে যাবে তখন কথা না কইতে পারলে বুঝবি কেমন লাগে। গিফট হয়েছে পরের সাবজেক্ট। তোর সাথে প্রতিদিন কথা বলে যেই একটা আরামের ঘুম দেই, সেটা গিফটের চেয়েও অনেক দামি। আমি মনে করি তোর ক্ষেত্রেও সেম। মিষ্টি একটু ভাবলো, তারপর গালে আঙুল রেখে বলল, তা অবশ্য ঠিক বলেছিস। তোর সাথে কথা বলতে না পারলে কেমন জানি মনে হয় অ্যাটাক ফ্যাটাক কইরা মইরা যামু। বাদ দে, এমবি শেষ হলে তুই 50 টাকা দিবি, আমি 50 টাকা, নইলে কথা বলা বন্ধ থাকবে। এখন বল ঘড়ির দাম কত নিয়েছে? 180 টাকা। আলভি মাথা হাত দিয়ে বলল, আল্লাহ, তোকে ঠকাইছে। আমি হলে 120 টাকা দিয়ে আনতে পারতাম। ভাগ এখান থেকে, আইসে ভাব নিতে। কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে আলভি বলে উঠল, 20 টাকা তো ফেরত আসছে, তাইলে আমাকে দিয়ে দে। মিষ্টি এবার নিজের হাতটা বাড়িয়ে ধরে আলভির সামনে মিষ্টির অনামিকায় খুব সুন্দর একটা পাথরের আংটি মরিচবাতির আলোয় চিকচিক করছে। মিষ্টির ঠোঁট কামড়ে বলে, 20 টাকা দিয়ে এটা কিনেছি। আলভির সাথে সাথে মিষ্টির আঙুলটা মুচড়ে ধরে, রাগী কণ্ঠে বলে, আমার কষ্টের টাকায় কেনা জিনিস আমি পড়ানোর আগে তুই কেন বললি? তারপর একটানে খুলে ফেললো আংটিটা। তারপর ফিল্মি স্টাইলে হাঁটু গেড়ে বসে রিংটা উঁচু করে ধরলো। আই লাভ ইউ মিষ্টি। মিষ্টির শরীরে অদ্ভুত শিহরণ খেলে গেল, ভালো লাগে ছেয়ে গেল মন। প্রথমবারের মতো শোনা গেল হৃদয়ের ধুক ফুকানি। এই নতুন অনুভূতির সাথে প্রথম পরিচয় খেই হারাচ্ছে কিশোরী মন। হাত বাড়িয়ে নিজের অনামিকা স্থান দিল আলভির পরিয়ে দেওয়া রিং। হিরোর মতো ভাব নিয়ে লাভ নেই জনাব। আপনি যাই করেন না কেন, আপনি আমার হাবাগোবাই থাকবেন চিরকাল। ওবায়দুল ওয়াহিদ আলভিকে জরুরি তলব করেছে। আলভিও দ্রুত ছুটে গিয়েছে বাবার কাছে। দেখেছো আব্বু? তোমাকে একটা কাজ করতে হবে, তবেই আমরা মিষ্টিকে কিছু করব না। বাবার কথা শুনে আলভি খুশি হয়ে গেল। নিশ্চয়ই কোনো কঠিন কাজ দেবে না আব্বু, আর কঠিন হলেও মিষ্টির জন্য আমাকে কাজটা করতেই হবে। আলভি উৎসাহিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি কাজ আব্বু? যা বলবে তাই করতে রাজি। আলভির পজিটিভ উত্তরে ওবায়দুল ওয়াহিদ ডেবিল হাসলো।
মিষ্টির পরিবর্তে মারিয়াকে চাই আলভি। আলভির যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। বাবা নামক ভালো মানুষটাকে নতুন করে আবিষ্কার করতে পেরে ঘৃণায় তেতো হয়ে এলো গলা, ঘৃণার বহিঃপ্রকাশ ঘটল কণ্ঠে। ছি আব্বু, আপনি অত জঘন্য, ঘৃণা লাগছে আমার। তুমি এখন অনেক ছোট আলভি, ব্যবসার প্রফিট সম্পর্কে তোমার আইডিয়া নেই। প্রফিটের জন্য 1000টা মিষ্টির বলি দিতে বাধ্য আমি। শুধু তোমার জন্য এবার কম্প্রোমাইজ করলাম, কিন্তু তুমি যদি মারিয়াকে এনে না দাও তবে আমি আমার সিদ্ধান্ত এক্সচেঞ্জ করছি না। আলভি উপায় না পেয়ে ওবায়দুলের পা ধরে মিনতি করতে লাগলো। সে কিছুতে এমন জঘন্য কাজ করতে পারবে না। মিষ্টি যেমন তার কাছে দামি, তেমন বোনের মতো মারিয়াও যে তার কাছে খুব দামি। একজনকে বাঁচাতে আরেকজনকে বিপদে ফেলা যে তার পক্ষে সম্ভব নয়। কিন্তু ওবায়দুল ওয়াহিদ সেসব কথার 2 পয়সাও দাম দেয়নি। কাট কাট গলায় বলে গেলেন,